এই অস্বস্তিকর ভিডিওটি একবার দেখুন, তারপরে আসছি বিস্তারিত আলোচনায়। ঠিক যেমন হেলে সাপ গা ঝাড়া দিয়ে উঠলেই অজগর সাপ হয়ে যায় না, ঠিক তেমন যাকে তাকে উত্তরীয় পরিয়ে স্টেজে তুলে দিলেই সে কীর্তনিয়া হয়ে যায় না। এর অবস্থা দেখুন একবার। মানুষে হাজার হাজার টাকা উড়িয়ে এই পাবে বারে ডান্স দেখতে যায়, দরকার নেই 20 টাকা চাঁদা দিয়ে কীর্তন আসরে বসে যান, আপনি ওর থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আমি ভারতবর্ষের অনেক রাজ্যে ট্রাভেল করেছি, অনেক জায়গায় অনেক সময় থেকেওছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন ট্যালেন্টেড লোকেদের রাজ্য আমি দুটো দেখিনি। আমাদের বাংলার সংস্কৃতি কালচার এ ক্লাস, টপ নাম্বার। সেই সংস্কৃতি সেই কালচারের মধ্যে কি কীর্তনটা পড়ে না? বাংলায় রবীন্দ্রসঙ্গীত রয়েছে, নজরুল গীতি রয়েছে, বাউল গান রয়েছে, সেগুলো যখন সম্মান পাচ্ছে, তাহলে কীর্তনটা এত এলায় ফেলায় কেন? কীর্তন আপনি যখন শুনবেন আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ চেতনা জাগরিত হবে। আপনার হৃদয়ের সমস্ত মলিনতা, আমায় ক্ষমা করবেন আমার বলতে বাধ্য হচ্ছি আমি, আপনার হৃদয়ের কাম বাসনাও ডুবে যায় যখন আপনি কীর্তন শোনেন। এরা তো কাম বাসনা জাগিয়ে দিচ্ছে, এটা কীর্তন। আজ থেকে 540 বছর আগে নবদ্বীপ ধামে অবতীর্ণ হন শ্রী চৈতন্য মহাপ্রভু। পরবর্তীকালে তিনি তার সঙ্গ পাঙ্গদের সাথে তৈরি করেছিলেন তার সংকীর্তন আন্দোলনের দল। তারা নাম হট্ট খুলেন, বিভিন্ন জায়গায় গিয়ে কীর্তনও করেন। তাই এই কীর্তন শুরু হয়েছিল বাংলা থেকে। আজকের এই কীর্তন, এই ভাগবত পাঠ যখন শ্রীধাম বৃন্দাবনে চলে যায়, তখন এরা প্রত্যেকটা ভাগবত পাঠের পিছনে কত করে টাকা নেয় আপনি জানেন? 7 লক্ষ থেকে 25 লক্ষ টাকা এরা একটা ভাগবত পাঠে নেয়। এতদিন কোথায় ছিল? এদের অস্তিত্ব কোথা থেকে এসছে? এইসবের শুরু কিন্তু আপনাদের এই বাংলা থেকে। আজকে সেই বাংলার সংকীর্তন কোথায় দাঁড়িয়ে আর ওদের ভাগবত পাঠ কোন লেভেলে দাঁড়িয়ে আপনি নিজেই বুঝতে পারবেন। আজকের এই সব লোকেদের পপুলারিটি, এদের সম্মান, এদের স্ট্যান্ডার্ড কোন জায়গায় আছে দেখুন। আর বাংলার লোকেদের যে সংকীর্তন এরা করে, সেটা কতটা সাবস্ট্যান্ডার্ড হয়ে গেছে একবার নিজে ভাবুন। আর এই কাকুটাকে একবার দেখুন, আমি চোখ বন্ধ করে বলতে পারি ইনি বিড়ি না খেলে এনার দিন শুরু করতে পারে না। এনার মুখের অবস্থাটি একবার দেখুন। এদের কাছ থেকে আপনি কীর্তন শুনতে এসেছেন। বৈষ্ণবরা 4টি নিয়ম পালন করে। প্রথম নিয়মটা রয়েছে যে আমরা কোনোভাবে আমিষ আহার গ্রহণ করি না, পেঁয়াজ রসুনও খাই না। দ্বিতীয় রয়েছে আমরা অবৈধ স্ত্রী সঙ্গ, পুরুষ সঙ্গ করি না। নাম্বার 3 হচ্ছে আমরা কোনো রকমের কোনো নেশা পান করি না, চা কফিও আমরা খাই না। আর চতুর্থর মধ্যে রয়েছে আমরা কোনো রকম কোনো জুয়া খেলি না। এনার মুখের অবস্থাটি একবার দেখুন। আমি জানি টাকার অভাব মানুষকে দিয়ে অনেক সময় অনেক কিছু করায়, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা যে কাজটা করব টাকার জন্য সাথে রেসপন্সিবিলিটি বোধ আপনার থাকবে না। আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনাদের বাড়িতে যখন কেউ চাঁদা চাইতে আসবে না কীর্তনের জন্য, আপনি জিজ্ঞেস করবেন যে কারা কীর্তন করতে আসছে, একবার জানবেন। যদি দেখেন এইরকম লোকেরা আসছে, একদম চাঁদা দেবেন না। এবার আসি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনই ধর্মীয় অনুষ্ঠানগুলোকে খুব একটা ভালোভাবে সেলিব্রেট করেননি। আমাদের সবার প্রিয় দিদি নমো করে সমস্ত জিনিস ছাড়ে। তবে এবারে দীঘার যে জগন্নাথের মন্দির বানিয়েছেন, জগন্নাথ পুরী মন্দিরের স্টাইলে, সেটা করে উনি অনেকের নজর কেড়েছেন। এবং তিনি বারবার তার লেকচারগুলোতে এসে, হাওড়ার ময়দানে লেকচার দিক বা ব্রিগেডে লেকচার দিক, যেখানে লেকচার দিক, প্রত্যেকটা জায়গায় এসে কিন্তু একটা জিনিস তিনি খুব বেশি এমফাসাইজ করেন, সেটা হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার। এগুলোকে নিয়ে তিনি অনেক সময় অনেক গর্ব করেন, এগুলোকে নিয়ে তিনি কাজ করেন। তো বাংলার কালচারের মধ্যে কীর্তনটা পড়েন, এটা আমার প্রথম প্রশ্নের কাছে। যে জিনিসটার উৎসই বাংলা থেকে, সেই জিনিসটা তো বাংলার লোকেরাই মেরে দিচ্ছে। এটাকে নিয়ে কি একবার ভাবা যায় না? নিজেকে প্রশ্নটা করুন, নিজেকে করুন, তাহলে বুঝতে পারবেন। সবার শেষে একটা কথাই বলতে চাই, যদি কখনো দেখেন যে আপনাদের পাড়াতে, আপনাদের গ্রামে গঞ্জে এই ধরনের লোকেরা এসে উৎপাত করছে, কীর্তন করছে, তাড়া করবেন। লিটারালি তাড়া করুন, আর কিছু নয়। ভিডিও ভালো লাগলে অনেক মানুষের সাথে শেয়ার করুন, যাতে তাদের মনের ভিতরেও একটা চেতনা জাগরিত হয়। ভিডিও ভালো লাগলে যার একবার প্রেম সে হরে কৃষ্ণ বলা কিন্তু একদমই ভুল।